প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় আয়কর আইন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, 2024-25 কর বৎসরে ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা সর্বশেষ বর্ধিত করা হয়েছিল 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, কিন্তু আমরা দেখেছি যে এই বর্ধিত সময়ের মধ্যে অনেকে আয়কর রিটার্ন দাখিল করতে পারেনি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে সর্বমোট কতজন এবার আয়কর রিটার্ন দাখিল করেছে বর্ধিত সময়ের মধ্যে, এবং এই রিটার্ন দাখিলের মাধ্যমে কি পরিমাণ রাজস্ব সরকার আহরণ করেছে? আসলে এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল, আপনারা জানেন, সবাই জানে। বিশেষ করে আমরা জানি যে 30 জুনের পর থেকে রিটার্ন দাখিলের সময় শুরু হয়। বেসিক্যালি বিশেষ করে জুলাই মাস, আগস্ট মাস যেহেতু আন্দোলনের সময় ছিল, তাহলে ওই সময়টায় আসলে মানুষের অনেকের পক্ষে রিটার্ন দাখিল করা সম্ভব হয়নি। এবং ওই রকম একটা পরিস্থিতিতে কারণে এবার দেখা গেছে 2বার সময় বৃদ্ধি করা হয়েছে, এবং এবার প্রায় এটা বৃদ্ধি করে আপনার 16 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে, এবং ওটা যেহেতু বন্ধের দিন থাকার কারণে এটা 18 ফেব্রুয়ারি চলে আসে। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের মোট রিটার্ন প্রায় 41 লাখ প্লাস রিটার্ন দাখিল হয়েছে ব্যক্তি পর্যায়ে। আসলে এই তথ্যটাও আমরা যতদূর সম্ভব এনবিআর থেকে আমরা আনঅফিসিয়ালি কালেক্ট করার চেষ্টা করি। এইভাবে কালেক্ট করে যতটুকু পেয়েছি, এটা 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই ডাটাটা। আজকের দিন পর্যন্ত হয়তো এটার পরিমাণটা আরও হয়তো বাড়বে। এবং এইখানে ঠিক এই রিটার্নগুলিতে কী পরিমাণ রাজস্ব সরকার পেয়েছে, এই জিনিসটার স্পেসিফিক কোনো ইনফরমেশন আসলে পাওয়া যায়নি, আমরা কালেক্ট করতে পারিনি, বা ওইভাবে সংগ্রহ করা যায়নি। তবে 24-25 অর্থ বছরের জন্য আপনার যেই প্রাক্কলন আছে, রেভিনিউ যে প্রাক্কলন, এটা ছিল 97,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 72,000 কোটি টাকা আহরণ হয়েছে। এখানে রিটার্নের জন্য না, এখানে অন্যান্য সব, বা এখানে কোম্পানির রিটার্নের ব্যাপারও আছে, শুধু ইন্ডিভিজুয়ালও না, সব মিলে এই পিরিয়ডের মধ্যে অর্থাৎ 72,000 কোটি টাকা আহরণ করেছে সরকার, বিভিন্নভাবে রাজস্ব আদায় করেছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এবার যারা আয়কর প্রদান করেছেন তাদেরকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার একটি সুযোগ করে দেওয়া হয়েছিল। কতজন ব্যক্তি অনলাইনে দাখিল করেছেন এবং কতজন ব্যক্তি ম্যানুয়ালি আয়কর রিটার্ন দাখিল করেছেন, এটি সম্পর্কে জানতে চাচ্ছি প্রথমেই। হ্যাঁ, এবার একটু কিছু কিছু ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিল করাটা একটা বাধ্যতামূলক করা হয়েছিল, বিশেষ করে ঢাকার সরকারি কর্মকর্তা এবং কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে, এবং অনলাইনে রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করা হয়েছিল, যার ফলে অনেকেই এই অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এবং এই সংখ্যা, এটিতে কিন্তু সুবিধা ছিল অনলাইনে রিটার্ন দাখিল করার। এটা প্রথম বছর কিছু আপনার টেকনিক্যাল প্রবলেম থাকে, গ্লিচেস ছিল, সুতরাং টেকনিক্যাল কিছু মেশিনের কিছু প্রবলেম তো থাকে, ওইটা তো ফেস করতেই হবে। সমাধানগুলো হয়ে যাবে, আস্তে আস্তে সেটা হবে। তো এটা আমার মনে হয় ওইটা হলে ভালো হতো, অনলাইন এবং অফলাইন দুই লাইনেই স্কোপটা রাখলে এটা ভালো হতো। কারণ যারা অনলাইনে অসুবিধা নেওয়ার দরকার তারা তো তাই নিতই। এখানে অনলাইনে এবার দেখা যাচ্ছে আপনার প্রায় 14 লাখ রিটার্ন দাখিল করা হয়েছে আর কি, 14 লক্ষ। আর ম্যানুয়ালি প্রায় 26 লাখ প্লাস। আর যারা রিটার্ন দাখিল করেছেন এর মধ্যে কতজন কর ছাড়া, মানে শূন্য কর দেখিয়ে রিটার্ন দাখিল করেছেন? 10 লাখ শূন্য কর দেখিয়ে রিটার্ন দাখিল করেছেন। জি। আর যে সকল করদাতা আপনার প্রায় ম্যানুয়ালি রিটার্ন দাখিল করেছে প্রায় 26 লাখ। এর মধ্যে আমরা সাধারণত দেখি যারা নর্মালি ম্যানুয়ালি বিভিন্ন সময় দেখা গেছে ওখানে প্রায় 40-45% সাধারণত শূন্য রিটার্ন দাখিল করা হয়, শূন্য কর দাখিল করা। আমি এই বিষয়টিতে একটু আসছি যে যাদের করযোগ্য আয় নেই তারা শূন্য রিটার্ন দাখিল করছেন, এটির কেন আইনি বাধ্যবাধকতা আছে? কারণ
কোনো ব্যক্তির তার আয় না থাকে তাকে কেন রিটার্ন দাখিল করার জন্য তাকে সরকার বাধ্য করছে? আসলে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। জি, আমরা দেখি আপনি আপনি আমাদের এখানে আমরা দেখা যায় প্রথমে জি, আমাদের দেশে যে আইন ছিল এটি একটু বোঝার বিষয় আছে। প্রথমে আমাদের যে আইনটা ছিল এটা খুব সহজ সরল ছিল। মানে ধরে নেওয়া হচ্ছে মানুষ স্বেচ্ছায় রিটার্ন দাখিল করবে আইন মেনে। আইনটা কি? আইনটা হচ্ছে কারো আয় যদি ট্যাক্সেবল লিমিট এক্সিড করে, মিনিমাম ট্যাক্সেবল লিমিট অর্থাৎ এক্সামশন লিমিট যেটা আছে এত দূর হলে ট্যাক্স দিতে হবে না, এটা যখন অতিক্রম করবে তারা রিটার্ন দাখিল করবে। আইনটা ছিল তাই। হয়তো বলা হতো এত টাকা আর বেশি যাদের আয় আছে তারা যেন রিটার্ন দাখিল করেন। কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি অনেকের আয় আছে কিন্তু রিটার্ন দাখিল করছেন না। জি, কিন্তু আয় আছে রিটার্ন দাখিল করছেন না, গাড়ি আছে, বাড়ি হচ্ছে, বাড়ি ভালো প্লটের মালিক। দামি দামি জায়গায় থাকতেছেন, দামি জায়গায় থাকেন, ছেলে মেয়েদের দামি স্কুল কলেজে লেখাপড়া করানো হয়, তার মানে তো আপনার ট্যাক্সেবল লিমিট অবশ্যই অতিক্রম করে ইনকাম, কোনো না কোনোভাবে আপনার একটা আয় আছে। এইটা দেখার পর সরকার একটা পলিসি গ্রহণ করলো, তাহলে শুধুমাত্র যাদের আয় ট্যাক্সেবল লিমিট এক্সিড করে না তারা নয়, আরও বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে। জি, আমরা দেখলাম যেমন দেখা যাচ্ছে হয়তো অমুক ডিপার্টমেন্টের একজন ড্রাইভারের এতটা বাড়ি, জি, অমুক ডিপার্টমেন্টের অমুক পিয়নের এতটা গাড়ি, কিন্তু ওই ভদ্রলোক যে চাকরি করেন ওখানে ওর আয় তো ট্যাক্সেবল লিমিট এক্সিড করে না, জি, কিন্তু আয়টা কিভাবে আসলো? তো এই বিষয়টাকে যদি মনিটর করতে হয়, এখানে যদি ট্যাক্স নেটে আনতে হয় অথবা এখানে কোনো অনিয়ম আছে কিনা আয়ের মধ্যে তা যাচাই করতে হয়, তাহলে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা সৃষ্টি করতে হয়। এসব কারণে যেমন সকল গণকর্মচারীকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা করা হয়েছে, জি, যেমন সকল আইনজীবীকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা করা হয়েছে, তাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক বা না, তো সকল ডাক্তারকে রিটার্ন দাখিলের দায়িত্ব করা হয়েছে এবং সকল ইঞ্জিনিয়ারকে করা হয়েছে, সকল ডেন্টিস্টকে করা হয়েছে। তাহলে ধরে নেওয়া হচ্ছে একজন ডেন্টিস্ট বা একজন এমবিবিএস ডাক্তার বা একজন লয়ার ওর একটা আয় থাকবে না তা হয় না, অবশ্যই আছে। তো সুতরাং এখানে এইসব কারণে অনেকের আছে। এটা একটু রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা হতে পারে সরকারের এই পলিসিটি। এটা ঠিক এখানে আমরা ট্যাক্সটাকে শুধুমাত্র রাজস্ব বৃদ্ধি একটা একটা মেশিন হিসেবে দেখে থাকি, কিন্তু মানে এই কনসেপ্টটা কিন্তু তাই নয়। কনসেপ্টটা হচ্ছে এই যে ট্যাক্স হচ্ছে একটা মানুষের আমলনামা। কিসের আমলনামা? আর্থিক আমলনামা। একটা মানুষের আয়, ব্যয়, সম্পদ, দায় সবগুলোর রিফ্লেকশন শুধুমাত্র একটা কাজে বাংলাদেশে সারা পৃথিবীতে একটা জায়গায় ডিপার্টমেন্টে কাছে দাখিল করতে হয়, সেটা হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট। অন্য কোনো ডিপার্টমেন্টের এরকম একটি ইনক্লুসিভ এরকম কোনো আপনার কাজ থাকে না। কেউ হয়তো আপনার একটা জমি কিনবেন, জমিটা রেজিস্ট্রি করবে একটা ডিপার্টমেন্ট। আপনি শেয়ার কিনবেন, শেয়ারটা হয়তো একটা বিও অ্যাকাউন্ট কেলে কিনবেন। আপনি কলেজ অ্যাডমিশন নেবেন, তাহলে শুধু কলেজে গেলেই হয়, ওখানে আপনার কোনো কিছু যাচাই করা হচ্ছে না। কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্ট একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে পর্যালোচনা করে। সুতরাং শুধু রেভিনিউর জন্য নয়, এখানে অনিয়ম এবং অসঙ্গতি আছে কিনা তা যাচাই করার জন্য এইসব পদ্ধতিগুলি রাখা হয়। জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে দেশে মোট যে টিআইএন ধারী আছে তার থেকে রিটার্ন যারা দাখিল করছেন সেইটার আনুপাতিক হার কিন্তু অনেক কম। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমান যারা টিআইএন ধারীর সংখ্যা কত এবং সেই টিআইএন ধারীদের মধ্যে আসলে প্রকৃতপক্ষে কতজন রিটার্ন দাখিল করছেন? মোট টিআইএন ধারীর সংখ্যা যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে এখানে প্রায় 1.25 কোটি টিআইএন ধারী আছে এবং এর মধ্যে প্রায় ওই তো আমি একটু আগে বললাম আপনাকে প্রায় 41 লাখ প্লাস 41 লাখ
প্লাস রিটার্ন দাখিল ইতিমধ্যে করেছেন। জি, এই হারটি কম হবার কারণ কি এবং এটি বৃদ্ধি করার কি এনবিআর এর সুযোগ রয়েছে? এটা অবশ্যই এনহ্যান্স করতে হবে। কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেটি এইখানে বাড়ানোর জন্য আমাদের এখানে আমার মনে হয় নতুন করে কোনো আইন করার কোনো প্রয়োজন নেই। আমি একটু আগে বললাম আমাদের যে এক্সিস্টিং ল অনুসারে দেশের সকল গণকর্মচারীকে রিটার্ন দাখিল করতে হয়। এক, সকল আইনজীবীকে করতে হয়, সকল ডাক্তারকে করতে হয়, সকল প্রকৌশলীকে করতে হয়, সকল সার্ভেয়ারকে করতে হয়। এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং এইখানে আপনি যদি ৪৫টি সেবা পেতে চান, জি, ৪৫টি সেবার একটা প্রিকন্ডিশন হচ্ছে আপনাকে রিটার্ন সাবমিশনের প্রুফ দেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ৪৫টা সেবা উইদাউট শোয়িং প্রুফ অফ রিটার্ন আমি পাচ্ছি কিনা বা পাওয়ার সুযোগ রয়েছে কিনা, এটা কি পাওয়া যাচ্ছে এখন? জি, যদি পাওয়া যায় তাহলে এটা ট্যাক্স ডিপার্টমেন্টের একটা গাফিলতি। জি, ট্যাক্স ডিপার্টমেন্ট বা সরকারকে দেখতে হবে এই যে ৪৫টা আপনার সেবা পাওয়ার ক্ষেত্রে বাট যিনি সেবা দিচ্ছেন তাকে নিশ্চিত করতে হবে যে ওই সেবা যিনি গ্রহণ করছেন তিনি তার রিটার্নটি দাখিল করছে কিনা। আইনে আছে যিনি সেবা দেবেন তিনি সেটি কালেকশন তিনি করবেন। যদি উইদাউট সিইং আপনার এটা Proof of return সাবমিশন, তাহলে ওনার ১০ লাখ টাকা অর্থদণ্ড জরিমানা হবে। তাহলে যেমন কিন্তু আমার মনে হয় আমাদের যে সরকার এই বিষয়টা নিয়ে খুব বেশি তৎপরতা আপনাকে দেখা যায় না। এখানে একটু আমি বলি, আপনার যদি আয় না থাকে আপনি শূন্য রিটার্ন দিয়ে রিটার্ন সাবমিট করেন, সমস্যা কি? ১৪ লাখ রিটার্ন অনলাইনে সাবমিট করা হয়েছে, এর মধ্যে ১০ লাখ শূন্য আয় রিটার্ন সাবমিট করছে। এখানে আরও বিষয় আছে। আপনি দেখেন, যদি আপনি সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় থাকেন, আপনার যদি ইলেকট্রিক লাইন থাকে আর যদি আপনার গ্যাস লাইন থাকে, এই লাইনটা পাওয়ার সময় এবং এই সেবাটা প্রত্যেক বছর কন্টিনিউ করার জন্য আপনাকে ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টে দেখানোর কথা, রিটার্ন সাবমিশনের প্রুফ দেখানোর কথা। এখন কোনোদিন কি আপনি শুনছেন কোনোদিন কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনার ইলেকট্রিক লাইন কন্টিনিউ রাখার জন্য আপনার কাছে সেবা চেয়েছে? তো এইসব বিষয়গুলি এখন আসলে তদারকির প্রয়োজন। এনবিআরকে করতে হবে, যারা রিটার্ন সাবমিট করে তাদেরকে টুইস্টিং না করে আপনি যারা এই যে প্রতিষ্ঠানগুলি আছে যাদের উপর রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, আইনে আছে যদি দেশের সকল প্রতিষ্ঠান এনবিআরকে সাহায্য করতে হবে, এটা বাধ্যতামূলক। তো যে কোনো প্রতিষ্ঠানের যে আইন অনুসারে অন্যান্য প্রতিষ্ঠানকে যেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, যেমন এনবিআরের পক্ষ থেকে কাস্টমস ডিপার্টমেন্ট কী করে, মাল যখন ইম্পোর্ট করা হয় তখন ওরা এআইটি কেটে রাখে। তো ওই রকম রিটার্ন সাবমিশনের প্রুফ যদি দেখা হয় তাহলে দেখা যাবে ওই আপনি যে ১০০ কোটি রিটার্ন দেখছেন, টিএনধারী দেখছেন, সবাই রিটার্ন সাবমিট করবে। এখানে উভয় পক্ষকেই কাজ করতে হবে, আরও সচেতন হতে হবে, এনবিআরকেও তদারকি বাড়াতে হবে এবং যিনি সেবা প্রদান করছেন তাকেও এটা নিশ্চিত করতে হবে যে তিনি সেবাটি দেওয়ার সময় যাতে প্রুফ অফ রিটার্নটি গ্রহণ করেন। এটা প্রথম কথা হচ্ছে যারা সেবা দেন ওরা এই জিনিসটা জানেন কিনা, ওদেরকে কি ইনফর্ম করা হয়েছিল? আইনি সচেতনতার অভাব রয়েছে। আমরা একটা আইন করলাম কিন্তু এটা কেউ জানলো না, তাহলে তো আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি যে বর্ধিত যে সময়টি ছিল ব্যক্তি পর্যায়ে কর রিটার্ন দাখিল করার 18ই ফেব্রুয়ারি, আমরা দেখেছি এর মধ্যে অনেকেই কিন্তু রিটার্ন দাখিল করতে পারেননি। তাদের কি করণীয় রয়েছে? তারা কি এখন 18ই ফেব্রুয়ারির পরে গিয়ে 2024-25 কর বছরের জন্য রিটার্ন দাখিল করতে পারবেন? প্রথম কথা হচ্ছে রিটার্ন আমরা দুইভাবে দাখিল করি। একটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, আরেকটা হচ্ছে নর্মাল অ্যাসেসমেন্ট, নর্মাল পদ্ধতি। দুইটা পদ্ধতিতে, স্বনির্ধারণী পদ্ধতি আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতি। কেউ যদি আপনার স্বনির্ধারণের রিটার্ন পদ্ধতি দাখিল করতে গেলে এখন যেহেতু সময় চলে গেছে, এখন ওনারা যে রিটার্নটা দাখিল করবেন এই রিটার্নের ক্ষেত্রে আপনি যদি স্বনির্ধারণী রিটার্নে দাখিল করেন তাহলে এটা হতো কি উইদিন টাইম যদি রিটার্ন আপনি দাখিল করতেন তাহলে আপনার অনেকগুলি সুবিধা
আপনি পেতেন। জি এখন প্রথমেই যে আপনাকে কাজটা সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে আপনার করের ব্যয় অনেক বেড়ে যাবে। জি যেহেতু রিটার্ন সাবমিট করেন নাই ডিউ টাইমে জি সেজন্য আপনার প্রথমে ট্যাক্স রিবেট যেটা পায়, জি একজন করদাতা ট্যাক্স রিবেট পায়, রেয়াত বলি আমরা। রেয়াত পায়, এই রেয়াত তার পাবে না। জি একটা অসুবিধা এটার জন্য তাহলে অতিরিক্ত ট্যাক্স হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এক্সাম্পটেড ইনকাম যেটা করমুক্ত, জি এটা করযোগ্য হবে। আরেকটা হচ্ছে রিডিউস ট্যাক্স ইনকাম, হ্রাসকৃত আয়, সেটাও ট্যাক্সেবল হয়ে যাবে। জি এর বাইরে যেটা হবে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এর কারণে টোটাল যে ট্যাক্সটা আসলো এর মধ্যে যেই ট্যাক্সটা পরিশোধিত নাই ইতিপূর্বে আগে, এটার উপর প্রতি মাসে 2% হারে পেনাল্টি বা জরিমানা দিতে হবে। জি এবং এইভাবে আপনি 24 মাস পর্যন্ত দিতে পারবেন। কেউ যদি 2 বছর রিটার্ন দাখিল না করে তাহলে তাকে এই টোটালি ট্যাক্সের উপর 48% জরিমানা দিতে হবে। হয়তো দেখা গেছে ট্যাক্স আসছে 1 কোটি টাকা, ওর জরিমানা আসছে 48 লাখ টাকা, এরকম একটা অবস্থা হবে আর কি। তাহলে অবশ্যই 2024-25 কর বছরে যারা এখনো আয়কর রিটার্ন দাখিল করেনি তাদের সুযোগ রয়েছে, কিন্তু তারা আইনের তাদেরকে বর্ধিত হারে ট্যাক্স দেওয়ার জন্য একটা মারাত্মক বর্ধিত হারে দিতে হবে। আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি যারা রিটার্ন ইতিমধ্যে দাখিল করেছে তারা যদি তাদের রিটার্নে কোনো করণিক বা অন্য কোনো ভুল করে থাকেন, সেই রিটার্নটি সংশোধন করার সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, সংশোধন করার সুযোগ আছে, তবে 2 রকম, এই সুযোগটাও 2 রকম। জি প্রথমে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি তো রিটার্ন 2 ভাবে দাখিল করতে পারেন, সনদদায়নী পদ্ধতি এবং সাধারণ পদ্ধতি। আপনি যখন সনদদায়ন পদ্ধতিতে রিটার্ন দাখিল করবেন সেক্ষেত্রে আপনি একবার সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন। এটা হবে আপনি যেদিন রিটার্ন দাখিল করছেন এরপর 180 দিনের মধ্যে আপনাকে সংশোধিত রিটার্নটা দাখিল করতে হবে। এখানে আপনি যত রকমের ভুল ত্রুটি আছে ওই ভুল ত্রুটিগুলি আপনি সংশোধন করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো এডিশনাল পে করতে হচ্ছে না। তবে আপনি যদি নর্মাল রিটার্ন সাবমিট করেন, নর্মাল রিটার্ন সাবমিটের ক্ষেত্রে যদি সংশোধনী আপনি রিটার্ন সাবমিট করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি ট্যাক্স ডে এর মধ্যে রিটার্নটা সংশোধন করেন তাহলে আপনি সুযোগ সুবিধাগুলি ঠিক থাকবে। তবে ট্যাক্স ডে পরে যদি হয়, মানে হচ্ছে 18 ফেব্রুয়ারির পরে গিয়ে হচ্ছে না, হ্যাঁ 18 ফেব্রুয়ারি পরে যদি নর্মাল রিটার্ন হয়, কিন্তু সেলফ অ্যাসেসমেন্টে 18 ফেব্রুয়ারির পরেও সুযোগ পাবেন। কারণ আপনি 18 ফেব্রুয়ারি রিটার্ন দাখিল করলেন, এরপর 180 দিন সময় পাবেন সংশোধন করার জন্য। কিন্তু নর্মাল অ্যাসেসমেন্ট, নর্মাল রিটার্নের ক্ষেত্রে আপনাকে ওই ট্যাক্স ডে এর মধ্যে যদি সংশোধন না হয় পরবর্তীতে করতে হলে আপনাকে ওই কোনো রকমের সুবিধা পাবেন না। পেনাল্টি, ওই যে 2% পেনাল্টি, তারপর ট্যাক্স রিবেট বা এক্সাম্পটেড ইনকাম ট্যাক্সেবল ইনকাম হয়ে যাওয়া, রিডিউস ট্যাক্স ইনকাম হয়ে যাওয়া, এসবগুলি পাবেন। এবং আগে যেহেতু আপনি আগে যদি কোনো রিবেট নিয়ে না থাকেন, আগে যতটুকু নিয়েছেন তা পাবেন, কিন্তু পরবর্তী নতুন করে আর কোনো কিছু নিতে পারবেন না। জি, আমার বাংলাদেশে অনেক নাগরিক আছেন যারা এখন পর্যন্ত টিআইএন রেজিস্ট্রেশন করেননি। আপনি একজন আয়কর আইনে বিশেষজ্ঞ হিসেবে তাদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? এবং তারা যদি এখন টিআইএন রেজিস্ট্রেশন করে তারা যদি আয়কর বিবরণী জমা দিতে চায়, সেক্ষেত্রে তাদের কি কোনো সময়সীমা নিয়ে কোনো আইনের কোনো ব্যত্যয় হবে কিনা? বেসিক্যালি যারা নতুন করদাতা তাদের কথা বলছেন, অথবা যারা ইতিপূর্বে তাদের কোনোদিন টিআইএন ছিল না, অথবা যারা কোনোদিন কখনো রিটার্ন সাবমিট করে না, হ্যাঁ তাদের ক্ষেত্রে ট্যাক্স প্রথমে রিটার্ন সাবমিশনের ডেটের ক্ষেত্রে একটা সুযোগ আছে। তারা 30 জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে। কিন্তু যদিও মানে যারা ইতিপূর্বে রিটার্ন দাখিল করেননি কখনো যারা করেননি, তারা 30 জুন পর্যন্ত ফার্স্ট টাইম রিটার্ন সাবমিটের জন্য এই সুযোগটা আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি টিআইএন করতে গেলে টিআইএন করার প্রয়োজনীয়তা, আগে অনেকগুলি ক্ষেত্র ছিল যেখানে আপনাকে শুধু টিন জমা দিলে হতো,
আপনাকে বলা হতো আপনি কি লোনের জন্য দরখাস্ত করবেন, তাহলে আপনাকে একটা টিন সার্টিফিকেট দিলেই হতো। আপনি ক্রেডিট কার্ড করবেন, টিন সার্টিফিকেট দিলে হতো। আপনি আরও অন্য কোনো সেবা করবেন, বিউ অ্যাকাউন্ট করবেন, টিন সার্টিফিকেট দিলে হতো। এখন বলা হচ্ছে বা আপনি 5 লাখ টাকার উপরে সেভিং সার্টিফিকেট কিনবেন, তাহলে টিন সার্টিফিকেট দিলে হতো। কিন্তু এখন আর ওই টিন সার্টিফিকেটের আর প্রয়োজন নেই। এখন দেখুন দেখা যাচ্ছে মানুষ টিন একটা করে বসে থাকে, বছর পর বছর সেটি ব্যবহার করছে, আর ওইটা শুধু ইউজ করে, চা ইউজ করে। তখন সরকার দেখলো এইখানে তো বিরাট ফাঁকি, তখন চিন্তা করলো না এভাবে হবে না, আইন পরিবর্তন করা হলো। তখন রিটার্ন দাখিল করার জন্য বাধ্যবাধকতা সৃষ্টি করা হলো, বলে টিন জমা দিলে হবে না, এখন জমা দিতে হবে, এখন জমা দিতে হবে আপনার রিটার্ন সাবমিশনের প্রুফ। এমন করা হয়েছে রিটার্ন সাবমিশনের প্রুফ, আপনি যদি রিটার্ন সাবমিশনের প্রুফ জমা না দেন, নিয়ম হচ্ছে বেতন না দেওয়া। আপনি বেতনও দিতে পারবেন না, সরকারে মানে কোনো স্যালারিও দিতে না, ওইটা দিলেই তারপর বেতনটা দেওয়া হবে, প্রুফটা দেখানো হলেই দেওয়া হবে। জি, তাহলে যারা ইতিপূর্বে এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেনি তাদের 30 জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে, এবং তাদের উচিত হচ্ছে তারা রিটার্ন সাবমিশনের সময়, প্রথমবার রিটার্ন সাবমিশনের সময় খুবই কেয়ারফুল থাকতে হবে। ওনার সকল সম্পদের রিফ্লেকশন থাকতে হবে, সকল ইনকামের রিফ্লেকশন থাকতে হবে, যেহেতু ফার্স্ট টাইম প্রথম বিবরণ জমা দিচ্ছেন। কারণ একবার যদি বাদ যায়, ওনার একটা অ্যাসেট আছে, অ্যাসেটটা এবার বাদ গেল, 3 বছর পর ধরা পড়লো, তখন ওইটার উপর ফাইন, পেনাল্টি, ট্যাক্স সব একসাথে হয়ে যাবে, কনসিলমেন্টের জন্য জেলও হতে পারে। জি, আর যাদের করযোগ্য আয় আছে কিন্তু তারা রিটার্ন দাখিল করছেন না, তাদের বিরুদ্ধে এনবিআর কি ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন অনুযায়ী? সাধারণত এনবিআর দেখেন, কোনো করদাতা যদি ওনার করযোগ্য আয় আছে কিন্তু রিটার্ন দাখিল করেন না, বা ওনারা এনবিআর মনে করেন কোনো একটা নির্দিষ্ট ক্লাসেস অফ পার্সন বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি ওনার রিটার্ন দাখিল করা দরকার, ওনাকে রিটার্ন দাখিল করে যাচাই করা দরকার ওনার ট্যাক্সেবল লিমিট আপনার ইনকাম আছে কিনা, তখন সেই ক্ষেত্রে এনবিআর রিটার্ন দাখিলের জন্য নোটিশ প্রদান করেন। এবং এই নোটিশ প্রদান করে তখন নোটিশ প্রদান করার সাপেক্ষে রিটার্ন সাবমিট করতে হয়। তাহলে এনবিআর থেকে নোটিশ প্রদান করা হবে যাদের করযোগ্য আয় আছে কিন্তু তারা কর পরিশোধ করছেন না। খুব সংক্ষিপ্তভাবে আজকে জানতে চাচ্ছি আপনার কাছে যে অনেক জনকল্যাণমূলক সংস্থা বাংলাদেশে আছে, দাতব্য সংস্থা, এই জনকল্যাণমূলক দাতব্য সংস্থা তাদের উপর কি আয়কর দেওয়া বাধ্যবাধকতা রয়েছে কিনা খুব সংক্ষেপে? হ্যাঁ, জনকল্যাণমূলক সংস্থা বলতে আমরা সাধারণত আমাদের ট্যাক্স এক্সামশনের ক্ষেত্রে যেটা দেখি, যদি কর কমিশনারের অনুমোদন নেওয়া থাকে, আপনি জনকল্যাণমূলক কাজ করছেন, শুধু বললেই হবে না, এটা আপনি একটা পারমিশন দেবেন ফ্রম দি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বেসিক্যালি কমিশনার সাহেব এটা দিয়ে থাকেন, রেসপেক্টিভ কমিশনার দেবেন। আপনি আদৌ কর্মটা ওরা যাচাই বাছাই করে দেখবেন আপনার এটা জনকল্যাণমূলক কিনা, মানে চ্যারিটেবল কিনা। যদি চ্যারিটেবল হয় তখন সেই ক্ষেত্রে আপনার এটা ট্যাক্স এক্সাম্পশন পাবেন, না হলে তাদেরকে অবশ্যই রিটার্ন বা আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন তো দিতেই হবে, আপনি যে কোনো প্রতিষ্ঠান হল তো রিটার্ন আপনাকে দিতে হচ্ছে। রিটার্ন ক্রাইটেরিয়া এখন আপনি যখন একটা প্রতিষ্ঠান করবেন, এটা কীভাবে করবেন প্রতিষ্ঠানটা, আপনি এটা হয়তো সোসাইটির একটা রেজিস্ট্রি করছেন বা অন্য কোনো আইনে একটা রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করে আপনি একটা জনকল্যাণ, আপনি ট্রাস্ট করছেন, আপনি ফাউন্ডেশন করছেন, ট্রাস্ট এবং ফাউন্ডেশন তো রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। আপনি এটা চ্যারিটেবল হোক বা নন চ্যারিটেবল হোক, চ্যারিটেবল হলে ট্যাক্স হবে না যদি এনবিআরের অনুমোদন থাকে, আর যদি দেখা যায় না এটা পারমিশন পাওয়া যায়নি সেক্ষেত্রে ট্যাক্স হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।